হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি প্রিয়া চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি সুন্দরবন। সুন্দরবন এর আগে আমার প্রায় বহুবারই ঘোরা, কিন্তু এইবারের ঘোরাটা একটু অন্যরকম। এর আগে আমি সুন্দরবন গেছি কখনো ফ্যামিলির সাথে, কখনো বন্ধু বান্ধবের সাথে, কিন্তু এইবার যাচ্ছি একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে, যার নাম হচ্ছে বাবা লোকনাথ ট্রাভেল সেন্টার, যার আরেক নাম সরকারদা নামেও পরিচিত। বেসিক্যালি এই ট্রাভেল এজেন্সির থ্রুতে গেলে আপনার হেডেকটা একটু কম থাকবে, আপনি রিল্যাক্স ভাবে ঘুরতে পারবেন। আর এর জন্য পার হেড নিয়েছিল 3.5 করে। আমি গেছিলাম আমার মা বাবার সাথে, তাই পার হেড যদি 3.5 হয় তাহলে টোটাল 3 জনের নেওয়া হয়েছিল 10,500 টাকা। চলো তাহলে আমার সাথে ঘুরে দেখো সুন্দরবন, আর তোমাদের সঙ্গে শেয়ার করব ট্রাভেল এজেন্সির মাধ্যমে সুন্দরবন ঘোরার অভিজ্ঞতা। শেয়ার করব একেবারে রিয়েল এক্সপিরিয়েন্স। সো প্রথমে যেটা হলো, আমরা শিয়ালদা থেকে নেমে গেছিলাম ক্যানিংয়ে। ক্যানিং থেকে ওরাই মানে ট্রাভেল এজেন্সির লোকেরাই আমাদেরকে অটোতে বা টোটোতে তুলে দিল, আর ওখান থেকে আমরা ক্যানিং ব্রিজ পার করে যাব এখন সোনাখালী ফেরিঘাট, কারণ সেখানেই আমাদের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল। পৌঁছে গেলাম আমরা ফেরিঘাটে, আর সেখানেই অপেক্ষা করছিল আমাদের লঞ্চ, যার নাম অভিযাত্রী। তোমরা যারা সুন্দরবন গেছো আর যারা এখনো যাওনি, তাদের এটা জেনে রাখা দরকার, এই ডাঙ্গা থেকে লঞ্চ পর্যন্ত ওঠাটা কিন্তু একটু চাপের। আমরা যদিও পেরে যাব, কিন্তু বড়রা বা একটু বয়স্ক কেউ হলে বা যাদের পায়ে সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই লঞ্চে ওঠাটা একটু চাপের। তোমরা দেখতেই পাচ্ছ আমার মায়ের পায়েতে একটু সমস্যা আছে, বাট এই ছোট্ট সরু কাঠের কাঠামোটা দিয়ে কিভাবে ওরা তুলে দিল আমার মাকে, অনেকটাই সমস্যা হয়েছিল উঠতে। এটা হচ্ছে লঞ্চের ভেতরটা, আর এখানে প্রচুর সিট ফিট রাখা, জলের ব্যবস্থাও করা আছে। এগুলোকে যারা যারা আসবে তারা নিয়ে বসে যাবে। আর এদিকে দেখলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, এখানে তৈরি হচ্ছে কচুরি সামথিং কিছু তৈরি করা হচ্ছে। আমি ওখানটা থেকে আবার বেরিয়ে গেলাম, তারপর আমরা সিট নিয়ে বসে পড়েছিলাম। এরপর আস্তে আস্তে যারা বাকি ছিল লঞ্চে আসার জন্য, তারা আস্তে আস্তে একে একে উঠছিল। আর তারপরে শুরু হলো একটু জলখাবারের ব্যবস্থা, যেটাকে বলবো আমরা ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি দিয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্টে ছিল ডালের কচুরি, একটা রসগোল্লা আর আলুর দম। এই হয়েছিল আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করতে করতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের লঞ্চ এগিয়ে গেল গোসাবার উদ্দেশ্যে। লঞ্চ আবার চলতে না চলতে কিছুক্ষণ বাদেই চলে এলো চা। এই চায়ের টেস্টটা ছিল মোটামুটি। চাটা খেতে খেতে আমি আবার প্রাকৃতিক দৃশ্য দেখতে শুরু করে দিলাম। এর ঠিক কিছুক্ষণ বাদেই চলে এলো মাছ ভাজা, মানে আমোদি মাছ ভাজা। এই আমোদি মাছ ভাজাগুলোকে মাছ ভাজা কম, পাঁপড় ভাজা বেশি লাগছিল। ও আরেকটা কথা, মাছগুলো কিন্তু টোটালি ঠান্ডা ছিল। তারপর হাতে চলে এলো ফ্রুটি। লঞ্চে আমরা, আর চারিদিকে শুধু জল আর জল, আর তার থেকে দূরে দেখা যাচ্ছে সবুজ গাছে ভরা। সত্যি এ এক অপূর্ব দৃশ্য। এরপর কিছুক্ষণ বাদে আমাদের লঞ্চ গিয়ে পৌঁছালো গোসাবায়। এখান থেকে আমরা চলে যাব হ্যামিল্টন সাহেবের বাড়ি দেখতে, আর রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন সেটাও দেখতে। সো পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1880 সালের গোড়ার দিকে
20 বছর বয়সে ভারতে আসেন। গোসাবার এই হ্যামিল্টন বাংলো সুন্দরবনের এক অন্যতম দর্শনীয় স্থান হিসাবে পরিচিত। শুরুর দিকে তিনি কলকাতায় কাজ করতেন। 1902 সাল থেকে 1939 সাল পর্যন্ত গোসাবায় বসবাস করতে শুরু করেন। 1903 সালে তিনি গোসাবার প্রায় 9,000 একর জমি কিনে সেখানকার দরিদ্র পীড়িত মানুষদের জন্য সমবায় ব্যবস্থা চালু করেন। হ্যামিল্টন সাহেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও গ্রাম পুনর্গঠনে সমবায় সমিতির বিষয়ে মত বিনিময় করেছিলেন। এটা হলো 2024। আজ হ্যামিল্টন সাহেবের বাড়ি পর্যটক কেন্দ্রে পরিণত। আমি এতবার সুন্দরবন এসেছি, কিন্তু এই বাড়ি আমি আজ ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, এখান থেকে এবার আমরা বেরিয়ে চলে এলাম বেকন বাংলোতে। 1932 সালে 30 এবং 31শে ডিসেম্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে 2 দিন তিনি রাত্রি যাপন করেছিলেন। সাথে তিনি এই বাংলোতেই খাওয়া দাওয়া ঘুমানো সবকিছুটা এখানেই করেছিলেন। এই বাংলোটার ওপরে উঠে যখন আমি মেইন গেটটার সামনে গেলাম, তখন দেখলাম গেটটা বন্ধ, কিন্তু ভেতর দিয়ে বা কড়িকারটা খুললে দেখা যাচ্ছে ভেতরটা। সপ্তাহের যে কোনো একটা বাড়িতে এই গেটটা কিন্তু খোলা থাকে, এই রুমের গেটটা কিন্তু খোলা থাকে। তাই তোমাদেরকে আগে থেকে জেনে নিতে হবে যে কোন কোন দিন এই রুমগুলোকে খুলে রাখা হয়। এইবার আমরা এই বেকন বাংলোকে বিদায় জানিয়ে এখান থেকে বেরিয়ে যাব। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনেতে বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পর আমরা লঞ্চে উঠে পড়লাম। এবার যাব আমরা পাখিরালয়ে, বাট তার আগে আমরা সেরে ফেলবো লাঞ্চটা। এইবার আমরা লাঞ্চ করতে বসে গেছি। আমরা এমন জায়গায় লাঞ্চটা করছিলাম যেখান থেকে দূরের জঙ্গলটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। আর ওই দেখো, একটা বাদুড় আর তার ছোট্ট শিশু একসাথে হেঁটে চলেছে। এই অপূর্ব দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। লাঞ্চটা দেখতেই পাচ্ছ, শালপাতার থালায় দেয়া হয়েছে। সাথে সবার প্রথমে পরিবেশন করা হলো ভাত, তারপর চলে এলো আলু ভাজা, আর তারপর দেয়া হলো ডাল। ডালের পরে ছিল আলু পোস্ত। প্রথমত হচ্ছে সমস্ত খাবারটাই ছিল ঠান্ডা, আর আলু ভাজাটা যে ছিল সেটা কিন্তু একেবারেই প্রায় নরম নরম, সেই একদম নেতিয়ে গেছে এরকম টাইপ। যাই হোক, এরপরে মাছ এসে গেছিল। আমি না ঠিক মাছগুলো ঠিক কি মাছ আমার মনে নেই, আমি আর জিজ্ঞেস করিনি। মোটামুটি 2 রকমের মাছ। তারপরে চলে এলো চাটনি আর পাঁপড়। লাঞ্চের পর্ব শেষ, সন্ধে ঘনিয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব দৃশ্য এটা। যত আশপাশটা দেখছি তত যেন মনটা সত্যি জুড়িয়ে যাচ্ছে। এ যেন সত্যি এক প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার। এরপর ফাইনালি লঞ্চ গিয়ে পৌঁছালো সন্ধেবেলায় পাখিরালয় ফেরিঘাটে। আর এই ছিল আমাদের রুম নিয়ে আমি অনেকটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। যেমন আমি বলি, রুমটা ছিল মোটামুটি ঠিকঠাক, বাট বলা হয়েছিল ডাবল বেড, বাট দেয়া হয়েছে সিঙ্গেল বেড। তো যাই হোক, রুমেতে এসে কোনো রকম ভাবে চেঞ্জ করে বা ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম নিচে। সেখানে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বাউল গানের এবং নাচে। যাই হোক, এই হচ্ছে বাথরুম। তো চলো নিচে যাওয়া যাক। তো আমাদের জন্য এই বাউল গান বা এই নাচের ব্যবস্থা করা হয়েছিল। আর আমাদের গ্রুপে যারা ছিল তারাও
এখানে অংশগ্রহণ করেছিল, আমাকেও বলেছিল, বাট আমি আর উঠিনি, নাচিও নি। আমি সিটে বসে খুব সুন্দর করে এই ফাংশনটা দেখছিলাম আর এই মুহূর্তগুলোকে এনজয় করছিলাম। এর কিছুক্ষণ বাদে দেওয়া হয়েছিল পকোড়া, চিকেন পকোড়া, আর সেটাও কিন্তু টোটালি ঠান্ডা ছিল, আর তার সাথে ছিল চা বা কফি। এই ছোট্ট ফাংশনটা শেষ হয়ে যাওয়ার পর আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটেতে, কি কি আছে বা আমার যে কুচুগুলো আছে তাদের জন্য কি কেনা যেতে পারে সেটাই দেখার জন্য। তো যা দেখতে পাচ্ছ সেগুলোই আমি দেখেছিলাম, আর পরবর্তীকালে যেটা আমার ঠিক মনে হচ্ছে আমি কিনেছিলাম তাদের জন্য। এইটা দেখো, ক্লে দিয়ে কত সুন্দর ইয়াররিংস বানানো হয়েছে, তার মধ্যে কত সুন্দর আর্ট করা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছিল। সত্যি কথা বলতে কি, যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা এসেছিলাম সরকারদা, সেখানে কিন্তু অনেক কিছুতেই আমাদের সমস্যা ক্রিয়েট হয়েছে। যেমন হচ্ছে খাওয়া দাওয়াতে সমস্যাটা আমি আপনাকে দেখাতে চাইছি, দেখুন। দোকান ইয়েগুলো ফাঁকা থাকে আর আপনি ভর্তি থাকেন, এগুলো তো আপনারা দেখবেন, এগুলো তো আপনার উপর ভরসা করে, আপনার নামের উপর ভরসা করে এসেছি দাদা। বলুন, জল প্রোভাইড করে না খাবার পরে? জল প্রোভাইড, জল আমার ঠিক আছে, জল এক জায়গায় রাখা আছে, এবার আপনারা নিয়ে যাবেন। আমি আজকে বলেছি আমাদের রুটি লাগবে, যেটা আপনাদের লেখা আছে, নয় রুটি নয় ভাত বা যাই হোক, যেটা আপনাদের পোলাও বা ফ্রাইড রাইস। আমি আমাকে বলছি, বলে রুটি কিনা খেতে হবে, যে কেন আপনাদের তো ইয়েতে লেখা রয়েছে। তারপর বলছে হ্যাঁ আমরা রুটি, তাহলে ঠিক আছে দেবো। আর বলুন, কিছু কিছু কাস্টমারদের আমাদেরকে জল খাবার পরে জল প্রোভাইড করেনি। জল খাবার জল প্রোভাইড করছে না, খাবার জল ওই একটা ডেস্কি যাচ্ছে, ওই বেলা মানুষে খাবে, ছোট ছোট বাচ্চারা, অভিযাত্রী বয়স্করা, মানে তারাও আসেনি এখন খাবার পর্যন্ত। এগুলো কিন্তু মানে সত্যি সত্যি, মানে এটা কি হলো তো, যেটা যেটা নিয়ে আমরা গেলাম না, মানে এর ফিডব্যাকটা কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। রাখছি একটু দেখুন, মানে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ছে, জাগিয়ে রাখছে, একদমই বাজে। এরকম ভাবে কেউ ম্যানেজমেন্ট করে? যে অবশ্যই। আপনি কোন ট্রাভেল মানে এজেন্সি থেকে এসেছেন? সরকার দাতে। তো আপনারা একদম বাজে, ম্যানেজমেন্ট খুব বাজে। ম্যানেজমেন্ট খুব বাজে, এখনো পর্যন্ত বসে আছেন, খাওয়া দাওয়ারে কোনো কিছু নেই না? না, এইভাবে ছোট ছোট বাচ্চারা তো ভাবছে আমরা কেন সাফার করবো? আমাদের ওটাই আমরা কেন সাফার করবো তার জন্য। তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া নিয়ে কিরকম সমস্যাটা হলো, অনেক লেট করে খাবারগুলো এসছে, বাচ্চারা ওয়েট করছিল, আর প্রথমে জল প্রোভাইড করা হয়নি, পরবর্তীকালে যদি বা ওই ফ্যামিলিকে সবটাই প্রোভাইড করা হয়েছে, যেহেতু উনি সরকারদার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে, যেমন লাঞ্চের পরে খাবার জলের ব্যবস্থার প্রবলেম, তারপরে খাবার অনেক লেট করে আসা, একটাই বেড, দুটো বেড বলা হয়েছিল, অনেক সমস্যা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমার একটাই বক্তব্য ছিল, আপনাদেরকে বলতে হবে কেন, দায়িত্ব করে আপনারা নিয়ে গেছেন যখন, তখন আপনাদেরকেই সেটাকে দেখতে হবে। যাই হোক, এ দেখো জলের অবস্থা, জল কিন্তু টোটালি ঘোলাটে ছিল, মানে এই জলেতেই আপনাকে সবকিছুটা করতে হবে, যেটা পসিবল ছিল না। আমি তোমাকে জলগুলোকে দেখাই হাত দিয়ে, দেখো কতখানি ঘোলাটে। ওরা বললো এগুলো পুকুরের জল, কিন্তু মানে একদম ইউজ করা যেত না, মানে খাবার জলকে লাস্টে ইউজ করতে হয়েছে আমাদেরকে। তো যাই হোক, এসবের পরে আমরা চলে গেলাম রাতের ডিনারটা করতে। আর রাতের ডিনারটা করতে গিয়ে যেটা দেখলাম কি আর বলবো, এই দেখো চুল, রাইসের মধ্যে চুল। যাই হোক, পরবর্তীকালে আবার রাইসটাকে চেঞ্জ করা হলো আমার। আর সেই সময়তেও কিন্তু সকালে যে আলুটা ছিল, যে ডালটা ছিল, সবটাই কিন্তু রাতে দেওয়া হয়েছে, গরম করা হয়নি। তোমরা বুঝতেই পারছো দেখে কি অবস্থা। আর রাতে সদ্য করা হয়েছিল, আই থিঙ্ক মাটন করা হয়েছিল, সেটা একটু গরম ছিল। তো বন্ধুরা, এটাই ছিল আমার ট্রাভেল এজেন্সির সাথে যাওয়া প্রথম সুন্দরবনের অভিজ্ঞতা। আর ফার্স্ট ডে ছিল এটা, সেকেন্ড ডে আর থার্ড ডেটা আমি পরে আপলোড করব, তোমরা অবশ্যই দেখো। এরপর আমি যেটা বললাম, মাটন দেওয়া হলো, আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস এর সাথে এই ব্লগটাকে আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে সেকেন্ড পার্ট নিয়ে। সুন্দরবনের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। টাটা।